সো আমরা এখন হলো বাফার যে সলিউশন গুলো থাকবে ওগুলা কিভাবে বুঝবো, ঠিক আছে? আমি কয়েকটা এক্সাম্পল দেবো, বেশ কয়েকটা, এবং এক্সাম্পল গুলো যদি বুঝে বুঝে করা যায় তাহলে কনসেপ্টটা মনে আছে তো, যে কি কি থাকবে? একটা উইক অ্যাসিড বা দুর্বল অ্যাসিড থাকবে, এটার সাথে কি থাকবে? লবণ। উইক অ্যাসিডের একটা লবণ, এবং এটা লবণটা হবে সবল লবণ। আবার যদি বেস থাকে, উইক বেস, এটার সাথে কি থাকবে? উইক বেসের লবণ। লবণ। এটার হেডিং কি? এটা হলো ওই যে ওইটাই আগেরটাই, অ্যাসিড বা সরি মানে কি জানো, অ্যাসিডিক বা বেসিক বা বেসিক চ্যানেল, বাফার চ্যানেলটা, হ্যাঁ, বাফার সলিউশন চ্যানেল। কারণ ওইটার মধ্যেই অনুবন্ধী ব্যাপারটা আসে, তো এই জন্য আমি অনুবন্ধীটা একটু ছোট করে বুঝাই দিচ্ছি। এই ভেজাল গুলা লাগাই রাখছে পুরো চ্যাপ্টারটার মধ্যে, মানে একটা এমন ভাবে সিলেবাসটা বানাইছে যে আপনি একটা না পড়লে ওইটা পরেরটা পড়তেই পারবেন, এই এক প্যারা। আচ্ছা, এখন দেখেন 1m সোডিয়াম ক্লোরাইড এবং 1m HCl, ঠিক আছে? এটা বাফার সলিউশন হবে কিনা এটা আমাদের বুঝতে হবে। এটা কি বাফার সলিউশন হবে কিনা আপনার কি মনে হয় দেখা, যে এটা কি বাফার সলিউশন হতে পারে নাকি হতে পারে না? হবে না, এটা তো উইক অ্যাসিড না। হ্যাঁ, আর এটা কি একটা সল্ট, আর এটা একটা অ্যাসিড। সল্টের সাথে, আর এটা উইক অ্যাসিডের কোনো সল্ট কিন্তু না, এটা কিন্তু সল্ট ঠিক আছে, কিন্তু এটা উইক অ্যাসিডের কোনো সল্ট না। সো এটা বাফার সলিউশন হবে না, বা তাড়াতাড়ি পেরে গেছে, বাফার হবে না। দেন 2 নাম্বার, আচ্ছা, আর এটা পিএইচ কিরকম হবে বলতে পারবেন? এটা পিএইচ কি 7 এর চেয়ে কম হবে না 7 এর চেয়ে বেশি হবে? কোনটা মানে NaCl এর জন্য নাকি HCl? NaCl আর HCl এই দুইটা একসাথে মিক্স করা আছে। এখন এটার যে সলিউশনটা হবে সেটা কি অ্যাসিডিক সলিউশন হবে নাকি বেসিক সলিউশন হবে? মেবি অ্যাসিডিক। হ্যাঁ, কেন? কারণ দুইটার ঘনমাত্রা সেম, এটা তো লবণ, HCl আছে, তো HCl এর পরিমাণ বেশি, তাহলে পিএইচ হবে 7 এর থেকে কম। আচ্ছা, এখন আমি আরো কয়েকটা দিব, এগুলা থেকে যে কোনো একটা পরীক্ষা থাকে, ঠিক আছে? এগুলাকে আপনাদের ওই যে কিভাবে দিবে, HNO3 আর CH3COOH, ওই যে A আর C দুইটা পাত্র দিয়ে দিবে, এই পাত্রের মধ্যে HNO3 আছে, এই পাত্রের মধ্যে CH3COOH আছে, তারপরে তাদেরকে কি করতে হবে, দুইটাকে মিক্স করে আরেকটা নতুন পাত্রে নেওয়া হবে। বুঝতে পারছেন তো আমরা যেগুলো করে আসছি না? সো এখন আর ওইভাবে লিখবো না, জাস্ট এই দুইটা মিক্স করলে এটা কি একটা বাফার সলিউশন হবে কিনা, কি মনে হয়? HNO3 আর এটা এটা কি বাফার সলিউশন হবে নাকি হবে না? এটা হবে। ভালো করে চিন্তা করেন, HNO3 কি ধরনের অ্যাসিড? এটা কিন্তু একটা স্ট্রং অ্যাসিড, ঠিক না? এটা কিন্তু একটা শক্তিশালী অ্যাসিড। এখানে লবণ নেই তো। এটাই আমাদের কি এটা বলা ছিল, আমাদের বলা ছিল একটা উইক অ্যাসিড থাকবে, এটা কিন্তু উইক অ্যাসিড, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু উইক অ্যাসিডের লবণ না, কিন্তু এটা একটা স্ট্রং অ্যাসিড, সো এটা আমাদের বাফার হবে না, নট বাফার সলিউশন। এবং এগুলো কিন্তু অবজেক্টিভে দেয়, নিচের কোনটি বাফার সলিউশন হবে, কোনটি বাফার সলিউশন হবে না। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস একটু বলতে পারবেন, এটার কোনো রিঅ্যাকশন হবে? এটার কি বিক্রিয়া হবে নাইট্রিক অ্যাসিডের সাথে অ্যাসিটিক অ্যাসিডের? দেখিনি তো কখনো। দেখেন নাই, চিন্তা করেন, দেখার চেয়ে বড় কথা এখানে দুইটা জিনিস কি নিয়ে কাজ করতেছি আমরা, দুইটাই কি অ্যাসিড। দুইটা অ্যাসিড রিঅ্যাকশন করে না, তাহলে শেষ। হবে না। যেহেতু
দুইটাই অ্যাসিড, তাই এরা বিক্রিয়া করবে না। ও আচ্ছা, এটা ভুল লিখছি, এটা হবে সি ডাবল ও। এটা বলতে পারবেন? সি ডাবল এন এ যদি থাকে এটা কি হিসেবে কাজ করে? দুর্বল অ্যাসিডের লবণ। দুর্বল অ্যাসিডের লবণ, এবং এটার মধ্যে একটা বেজের পার্ট আছে, হ্যাঁ সোডিয়াম, এটা হলো বেজের পার্ট হিসেবে কাজ করবে, তাহলে এটা দুর্বল অ্যাসিডের লবণ। আচ্ছা, এটা তাহলে কি একটা ক্ষার হিসেবে কাজ করবে না? ওই যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বলি, এটা কেন ক্ষার হয়? OH আর সোডিয়াম যেটা মিলে, এই সোডিয়াম গুলা বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলা ক্ষার হইতেছে এই ধাতব লবণ গুলার জন্য, তাহলে এটা একটা ক্ষারের লবণ হিসেবে কাজ করবে বা ক্ষার। আর এটা কি একটা অ্যাসিড, তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া করবে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? একটা অবশ্যই কি পাবো? লবণ পাবো। হ্যাঁ। আচ্ছা, আর সি ডাবল ও এন এ, তাহলে সোডিয়াম হলো প্লাস আর নাইট্রিক অ্যাসিডের মধ্যে এটা হলো মাইনাস আর হাইড্রোজেনটা কি হবে? প্লাস। তাহলে এদের Plus. রিঅ্যাকশনে কি উৎপন্ন করবে বলেন তো আপনি? সোডিয়াম কি উৎপন্ন হবে? নাইট্রেট, আর হবে C3COOH, এই দুইটা জিনিস উৎপন্ন হবে না? হ্যাঁ। আচ্ছা, এখন এই দুইটা রিঅ্যাকশন করছে, কেন রিঅ্যাকশন করছে? কারণ এরা অ্যাসিড আর ক্ষার, এখান থেকে লবণ, এটা আমাদের লবণ, সরি 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 এটা লবণ না, এটা লবণ উৎপন্ন হচ্ছে, সোডিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? এবার দেখেন, এখন যদি এই দুইটা একটা পাত্রের মধ্যে থাকে, HNO3 আর CH3COONA, এই দুইটা যখন রিঅ্যাকশন করবে, এখান থেকে আমরা কি পাবো? CH3COOH পাইতেছি। আমরা কি বলছিলাম? পাত্রের মধ্যে কে কে থাকতে হবে? ওই অ্যাসিড থাকতে হবে এবং ওই অ্যাসিডের একটা লবণ থাকতে হবে। এটা কি একটা দুর্বল অ্যাসিড উৎপন্ন হয়েছে? দুর্বল অ্যাসিড। এবং পাত্রের মধ্যে আমরা যদি তাকাই তাহলে দেখবো নাইট্রিক অ্যাসিড আর এখানে CH3COOH, এই দুইটা সরি, এই যে CH3COONA আর CH3COOH, এই দুইটা আমরা পাত্রের মধ্যে পাবো। তাহলে এটা আমাদের কি হিসেবে কাজ করতে পারে? একটা বাফার সলিউশন হিসেবে কাজ করবে কিনা, কি মনে হয়? অবশ্যই করবে নাকি? দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের একটা লবণ পাচ্ছে না? এই যে অ্যাসিড আর এই অ্যাসিডের একটা লবণ আছে, কিন্তু এখানে কিন্তু একটা বড় কিন্তু আছে। এই দুইটার মধ্যে একটাকে কি হইতে হবে? লিমিটিং রিঅ্যাকট্যান্ট। ধরেন এটা ছিল 1 মোল আর এটা ছিল 2 মোল, তাহলে আপনি এটা সাইডে একটু যদি লিখে রাখার জায়গা থাকে আপনি লিখে রাখেন। এটা ধরেন 1 মোল ছিল, এটা 2 মোল ছিল, তাহলে আমরা কি জানি? 1 মোল নাইট্রিক অ্যাসিড 1 মোল সোডিয়াম অ্যাসিডেটের সাথে রিঅ্যাকশন করে 1 মোল কি উৎপন্ন করবে? অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে এখানে কিছু 1 মোল পরিমাণ CH3COONA এখানে পড়ে থাকবে না? এই যে আগের মতো। এবার কি বুঝতে পারছেন? আর এখানে লিমিটিং রিএজেন্ট কোনটা বা লিমিটিং বিক্রিয়া? এই নাইট্রিক অ্যাসিডটা, HNO3। হ্যাঁ ওটা শেষ হয়ে যাবে। তার মানে আপনি কি আসলে পাত্রের মধ্যে এটা পাবেন? আপনি কিন্তু পাত্রের মধ্যে এটা পাবেন না। তাহলে এই দুটো জিনিসকে পাবেন। সো দিস ওয়ান ইজ এ বাফার সলিউশন, এবং এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনাদের এক্সামে এই টাইপের আসে যে রিঅ্যাকশন করার পর কি অবস্থা হয়। আচ্ছা, এবার আরো কতগুলা, এটা বলেন, এটা কি হবে? না। বুঝে গেছেন না? এটা স্ট্রং অ্যাসিড, তো স্ট্রং অ্যাসিডের সাথে এটা একটা লবণ, জাস্ট স্ট্রং অ্যাসিডের সাথে লবণের কোনো রিঅ্যাকশন হবে না, সো এটা একটা বাফার সলিউশন না, বাফার না। পটাশিয়াম বাইসালফেট, এটা জাস্ট বুঝার জন্য, হ্যাঁ এটা এটা পরীক্ষায় দিতে নাও পারে, বাট একটা ইয়াতে বোর্ড এক্সামে দেখছি, বোর্ড এক্সাম বলে একটা স্কুলে, এটাও তো হবে না মনে হয়। না না না, এটা হইতে পারে। দেখেন, ওই যে অনুবন্ধী অম্ল ক্ষার করাইছি না, ওইটা দিয়ে কি চিন্তা করতে হবে? এখানে হলো পটাশিয়াম প্লাস আর বাইসালফেট মাইনাস, তাইলে এই বাইসালফেটের একটা অম্ল, ওই যে আমরা কি বলছিলাম, একটা যদি H+ অ্যাড করি তাহলে কিন্তু আমরা AH2SO4 পাই। বাইসালফেটের একটা
অনুবন্ধী অ্যাসিড হলো কি? অনুবন্ধী অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিড নাকি? তাহলে বাইসালফেটের অনুবন্ধী অ্যাসিড হলো সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা তখন কি হিসেবে কাজ করবে? বাইসালফেটটা ওটা হবে অ্যাসিডের উল্টা। তাহলে এই বাইসালফেটটা তখন কি হিসেবে কাজ করবে? ক্ষার হিসেবে কাজ করবে। অ্যাসিড অনুবন্ধী অ্যাসিডের উল্টাটাকে ক্ষার, আর অনুবন্ধী ক্ষারের উল্টাটাকে অ্যাসিড। এটা মনে রাখবেন, অনুবন্ধী ক্ষারের উল্টা হবে অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিডের সাথে থাকবে হলো সবসময় একটা ক্ষার থাকবে। তাহলে এই বাইসালফেট একটা ক্ষার, এটা একটা অ্যাসিড। তাহলে অ্যাসিড আর ক্ষারের রিঅ্যাকশন করলে প্রশমন বিক্রিয়া হবে সব সময়। তাহলে এটা কি বাফার সলিউশন হিসেবে কাজ করতে পারে? বাফার সলিউশনের মেইন কথা কি? পিএইচ এর কোনো চেঞ্জ হবে না, মানে প্রশমন বিক্রিয়া হবে, ঠিক আছে? বা পিএইচ সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা কি একটা বাফার সলিউশন হিসেবে কাজ করতে পারে। বুঝতে পারছেন? একটু আনঅর্থোডক্স, নরমাল গুলোর মতো না। KNO2 আর HNO2 বলেন তো এটা কি হওয়া সম্ভব? এই যে প্রোটনের ব্যাপারটা দিয়ে চিন্তা করেন। NO2 তো একটা আচ্ছা এটা বেশি কঠিন হয়ে যাবে, থাক, এটা বাদ দেন বাদ দেন, এটা বুঝতে গেলে আরো কয়েকটা জিনিস বলা লাগবে, মনে ছিল না। Na2HPO4 আর Na2PO4 এই দুইটার মধ্যে এখানে সোডিয়ামটা কি হয়? প্লাস, আর PO4টা কি হবে? মাইনাস। HPO4 2 মাইনাস, ঠিক আছে? আচ্ছা, আর এটা হবে H2PO4 মাইনাস। এবার খেয়াল করেন তো, এই HPO4 2 মাইনাসের সাথে একটা হাইড্রোজেন অ্যাড করলে আমরা H2PO4 পাই। তাহলে এটার একটা H2PO4 এটাকে যদি একটা, এটা আমরা অ্যাসিড হিসেবে যদি চিন্তা করি, ঠিক আছে? এটা কি একটা অ্যাসিড, তাহলে এটার অনুবন্ধী অনুবন্ধী ক্ষার হিসেবে আমরা কি এটা বলতে পারি? HPO4 হ্যাঁ। হ্যাঁ, এটা অনুবন্ধী ক্ষার। উল্টা ভাবে চিন্তা করতে পারি, এটা যদি ক্ষার হয়, এটাকে যদি আমরা ক্ষার হিসেবে চিন্তা করি, তাহলে এটার সাথে একটা হাইড্রোজেন অ্যাড করছি, তাহলে এটার অনুবন্ধী অ্যাসিড হলো H2PO4। এভাবেও বলা যায় জিনিসটা, ঠিক আছে? যেভাবে চিন্তা করেন, হয় আপনি এভাবে চিন্তা করবেন, H2PO4 থেকে যদি একটা হাইড্রোজেন বাদ চলে যায়, তাহলে আমি HPO4 2 মাইনাস পাই। তাহলে একটা যৌগ থেকে যদি হাইড্রোজেন বাদ চলে যায়, ওটা কি হিসেবে কাজ করবে? একটা অনুবন্ধী ক্ষার হিসেবে কাজ করবে। এটাই তো আমরা শিখছিলাম যে যে H2SO4 এটা থেকে যদি একটা হাইড্রোজেন বাদ চলে যায়, তাহলে ওইটাকে আমরা কি বলবো? বাইসালফেট। তাহলে H2SO4 এর একটা অনুবন্ধী ক্ষার হলো HSO4 মাইনাস। তাহলে এই অ্যাসিডের একটা অনুবন্ধী ক্ষার কি? HPO4 2 মাইনাস। আবার উল্টা ভাবেও চিন্তা করতে পারি, যেটা ভালো লাগে। বুঝা গেছে জিনিসটা? জানছো? তো এই জন্যই আর কি ওই অনুবন্ধী অম্ল ক্ষারটা পড়ানো হচ্ছে। আচ্ছা, এবার আমরা গিয়ে এটা বাফার সলিউশন হবে, এটা বাফার সলিউশন হবে, এটা বাফার হবে অবশ্যই। অনুবন্ধী অম্ল ক্ষার থাকবে, এই যে ক্ষার আর ক্ষারের সাথে একটা অ্যাসিড আছে, ক্ষার আর অ্যাসিড আছে না, ঠিক আছে? তো অনুবন্ধী ক্ষার অ্যাসিড থাকলেও এটা বাফার সলিউশনের মতো কাজ করবে, কারণ এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ উৎপন্ন করবে। সো এটা প্রশমন বিক্রিয়া দেখাবে। সো আমরা এটা অনুবন্ধী মানে এটা বাফার সলিউশন হিসেবে কাজ করবে। যাই হোক, এটা আপনার না পারলেও চলবে, এটা আমি দেখাইছি এমনি, এটা না পারলে কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেটা দেখাবো এটা পারতেই হবে, এটা আপনি পারবেন, আমি বিশ্বাস আছে। CH3COO এটা করলে আমাদের শেষ আছে। তিনটা রিঅ্যাকশন দেখাবো, এই তিনটার মধ্যে দুইটা একটা আপনি এমনিই পারবেন, ঠিক আছে? বাকিগুলো ইনশাআল্লাহ পারবেন। দেখি, প্রথমটা হলো 2 মোল আছে, পরেরটা 1 মোল আছে, এবং এখান থেকে কি উৎপন্ন করবে? CH3COOH প্লাস NaCl উৎপন্ন করবে। বলেন এটা কি বাফার সলিউশন হিসেবে কাজ করবে কিনা দেখি। এটা আপনি বলতে পারবেন, কারণ এতক্ষণ ধরে আমরা এগুলাই করে আসছি। করবে। গুড। হ্যাঁ, কেন? লজিকটা বলতে হবে। এটা 2 মোল, এটা 1 মোল, তাহলে এখান থেকে 1 মোল উৎপন্ন হবে।
H2COO কেন এটা HCl টা একটা লিমিটিং বিক্রিয়ক, ওটা শেষ হয়ে যাবে, বাকি থাকবে কে C3COO সোডিয়াম অ্যাসিটেট, আর পাত্রের মধ্যে কে বাকি থাকবে CCCOO। ঠিক আছে, তো এই দুটো যদি থাকে এটা তো আমরা জানি পরিচিত জিনিস, তো এটা একটা বাফার সলিউশন। ওকে, আচ্ছা এবার দেখি এটা বলতে পারেন কিনা। এটা আছে 2 মোল প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড হলো 1। রিঅ্যাকশনটা কি হবে বল। H3COONA plus H2O তাহলে এখানে পাত্রের মধ্যে আমরা কি বাফার সলিউশন পাবো? হবে হ্যাঁ এটা 1 plus NaOH হ্যাঁ 1 মোল, হ্যাঁ বাফার সলিউশন হবে। হবে হ্যাঁ, কারণ এখানেও পাত্রের মধ্যে এই অতিরিক্ত অ্যাসিডটা থেকে যাবে, আর এখানে লবণ উৎপন্ন হইতেছে ওইটা, তাই ওইটা হবে বাফার সলিউশন। তাহলে এটাও বাফার সলিউশন। গুড। আর এটা এখানে তো যেটা করলাম ঘতে যে করলাম এটা ওইটার জন্য। হ্যাঁ 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 ওইটাই। আমি সবগুলো একটা সামারাইজ দিয়ে দিতেছি, হ্যাঁ, যাতে আপনি রিঅ্যাকশন গুলো দেখলে ঘাবড়ান না। এর বাইরে কোনো রিঅ্যাকশন নাই, আপনি আর পাবেন না, সব দিয়ে দিছি। বলেন এটা কি বাফার সলিউশন হবে কিনা, দেখে বোঝা যাইতেছে। না হবে না। পাত্রের মধ্যে এই দুইটা থাকবে, এরা কি রিঅ্যাকশন করবে? ভালো করে দেখেন, এরা তো রিঅ্যাকশন করবে না, এরা পাত্রের মধ্যে এভাবেই থাকবে। কিন্তু যদি পাত্রের মধ্যে এভাবেই থাকে তখন এরা কি বাফার সলিউশন হিসেবে কাজ করে না? এটা কি ছিল, আমাদের রিঅ্যাকশন না করলেও হবে, কারণ আমাদের পাত্রের মধ্যে কি থাকতে হবে, যে একটা কি থাকতে হবে অনুবন্ধী অম্ল, সরি একটা অম্ল থাকতে হবে, দুর্বল একটা অ্যাসিড, লবণ। ওটা লবণ থাকতে হবে। এটা তো প্রথম রিঅ্যাকশন একদম। আচ্ছা এখন এগুলি কইরা এত কিছু করে সহজটা ভুল হয়েছে। ঠিক আছে, এটাই হয়, বেশি কঠিন কঠিন করতে করতে সহজ জিনিস মাথায় থাকে না। তো এটা কিন্তু একটা বাফার সলিউশন। এটা তুই যে একদম প্রথমে যেটা করছিস। হ্যাঁ প্রথম দিন, ঠিক আছে। আচ্ছা, আর হাইয়েস্ট একটা পেঁচানো পেঁচাইতে পারে, এখানে বললো 1 কার্বন যুক্ত একটা জৈব অ্যাসিড, 1 কার্বন যুক্ত জৈব অ্যাসিড, বলেন এটার নাম কি হবে? আর যদি বলে 2 কার্বন যুক্ত জৈব অ্যাসিড? 1 কার্বন যুক্ত জৈব অ্যাসিড। যে কোন অ্যাসিড। জৈব অ্যাসিড বলছি, জৈব অ্যাসিড কোনগুলোকে বলে? হ্যাঁ, তাহলে CH3COO এই পার্টটা থাকবে, ঠিক আছে। তাহলে 1 কার্বন যুক্ত জৈব অ্যাসিড কোনটা? COOH যেটার মধ্যে থাকবে, সোজা কথা COOH থাকবে। তাহলে HCOOH ফর্মিক অ্যাসিড প্রথম দিন পড়ছিলাম, ওই দিন বলছিলাম আপনাকে যে এটা 1 কার্বন বিশিষ্ট একটা জৈব অ্যাসিড, ঠিক আছে। যাক ভালো হয়েছে, আমি ভাবছিলাম আপনার এটা মনে থাকবে, ডিসকাস করে দিলাম। এর বাইরে আর কোনো ক্রিয়েটিভ নাই, শেষ, ঠিক আছে। এটা কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট, এই যে একটা কার্বন এখানে একটা, এখানে কেন এখানে 1 কার্বন বিশিষ্ট কেন, কারণ HCOOH মাত্র একটা, বুঝতে পারছেন? আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, আরেকটা আর দুইটা লাইন লিখবো, এই দুইটা লাইন মাথার মধ্যে একদম সেট করে রাখেন খুব ভালো করে, এবং এক্সামে এটা হেল্প করবে আপনার। যেহেতু এত কথা বললাম, লাস্টের মেইন কথা হলো দ্রবণে যদি, দ্রবণে কথাটা মাথায় রাখবেন, দ্রবণে যদি বিক্রিয়ক অ্যাসিড বা বেস এর পরিমাণ, ঠিক আছে, বেশি হয়,
তবে সেটা জীবনও বাফার সলিউশন হবে না। তবে সেটা কি হবে না? বাফার সলিউশন হবে না। কেন হবে না বুঝতে পারছেন তো? যদি অ্যাসিড বেশি থাকে, অ্যাসিড যদি বেশি থাকে, তাহলে এই দ্রবণটা হবে কি ধরনের দ্রবণ? ওটা আমরা বলবো অম্লীয় দ্রবণ। এবং এটা কোশ্চেনে আসে, এইটা আসে হলো যে দ্রবণের প্রকৃতি কেমন, দ্রবণের প্রকৃতি কেমন, এটা যদি আসে তখন আপনাকে লিখতে হবে। যদি দেখেন অ্যাসিডের পরিমাণ, ওই যে আমরা বিয়োগ টিয়োগ করছিলাম না, অ্যাসিডের থেকে ওই CH3COOH কতটুকু বেশি ছিল পাত্রের মধ্যে, 2 মোল থেকে 1 মোল মাইনাস করছি, ওই একই কাজ। আপনি যদি দেখেন অ্যাসিডের পরিমাণ বেশি আছে, তাহলে আপনি কি বলবেন? অ্যাসিডের পরিমাণ বেশি, তাহলে এটা একটা অম্লীয় দ্রবণ হিসেবে কাজ করবে, এটা বাফার সলিউশন হবে না। আর যদি বেসিক পরিমাণ বেশি থাকে বা বেজের পরিমাণ বেশি, তাহলে এটাকে কি বলবো? এটা একটা ক্ষারীয় দ্রবণ। এটাও হবে না বাফার দ্রবণ। না, যদি অ্যাসিড বা বেজের পরিমাণ ওই অম্ল, দুর্বল অম্ল বা দুর্বল ক্ষারের চেয়ে বেশি থাকে, মানে ওইটা নিউট্রাল করে ফেলে, মানে ও এই বেস গুলা যদি বা অ্যাসিড গুলা যদি পুরা ধরেন এটা আছে 2 মোল, এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে আপনার মনে হবে। আর এটা হলো CH3COOH, এটা আছে 1 মোল। তাহলে এই 2 মোল আছে, এটা 1 মোল আছে। এবার এখানে লিমিটিং রিয়েজেন্ট কোনটা হয়ে যাবে? এবার কিন্তু লিমিটিং বিক্রিয়ক হয়ে যাবে আমার অ্যাসিটিক অ্যাসিডটা। তার মানে পাত্রের মধ্যে কোনটা এক্সেস পরিমাণ থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড একটু বেশি থাকবে। কত মোল থাকবে? 1 মোল আপনি পাবেন। বুঝতে পারছেন? ঠিক আছে, এটাই পেস্ট, আর কোনো পেস্ট নেই। এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা যে কখন আমরা একটা অ্যাসিড দ্রবণ, আর তাহলে বাফার সলিউশন কখন হবে? যদি অ্যাসিড আর বেজের পরিমাণ কি হয়, অ্যাসিড মানে অ্যাসিড বেজের পরিমাণ হচ্ছে ওই দুর্বল অম্ল বা অ্যাসিডের পরিমাণ কি হয়, ইকুয়াল হয়, তখন ওটা কি হিসেবে কাজ করবে? একটা বাফার সলিউশন হিসেবে কাজ করবে। কি বলছি কথাটা বুঝছেন? যদি যদি অ্যাসিড বা বেজের তুলনায় ওই দুর্বল অম্ল বা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের পরিমাণ লিখে রাখেন, এটা অ্যাসিড বা বেজের চেয়ে যদি দুর্বল অম্ল, মানে এই যে CH3COOH বা CH3 ওই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলার পরিমাণ যদি পাত্রে বেশি থাকে, তাহলে এটা কি হিসেবে কাজ করবে? বাফার সলিউশন হিসেবে কাজ করবে। সোজা কথা, পাত্রের মধ্যে ওগুলা থাকতে হবে, এটা হলো মেইন জিনিস। তাহলে ওটাকে আমরা বাফার সলিউশন বলবো। আর ওগুলা প্রেজেন্স না থাকলে বাফার সলিউশন বলবো না। এবং এটার হিসাব করতে হবে আমাদের কি দিয়ে? প্রথমে বলে আসছিলাম, মোল সংখ্যা হিসাব করে আমরা বের করবো সব। ওকে, লাস্টে লাগলে এটাও লিখে রাখেন, তাহলে পুরো জিনিসটা একসাথে থাকে, জিনিসটা করে। আর এই জায়গাটা একটা সূত্রই শুধু ব্যবহার হয় না, মূল সংখ্যা n = VC। হ্যাঁ,